দর্শক এই মুহূর্তে যারা আমাদের টেলিভিশনের পর্দায় দেখছেন তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি এসকেএফ অনকোলজি সৌজন্যে স্বাস্থ্য বিষয়ক বিশেষ আয়োজন বিশ্বমানের ক্যান্সার চিকিৎসা এখন বাংলাদেশে সঞ্চালনায় আমি ডক্টর ফাতিহা শাফি আছি আপনাদের সাথে আর থাকছে অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে। দর্শক আমরা জানি ক্যান্সার কিন্তু দিন দিন বেড়েই চলেছে, সেই সাথে পাল্লা দিয়ে বেড়ে চলেছে ব্রেস্ট ক্যান্সার এবং ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা কী হতে পারে, প্রতিহত কিভাবে করা যেতে পারে, সেই বিষয়গুলো আমরা আমাদের আজকের আলোচনায় তুলে ধরার চেষ্টা করব। আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার রুবিনা সুলতানা, সহযোগী অধ্যাপক, রেডিয়েশন অনকোলজি বিভাগ, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল। আমন্ত্রণ জানাচ্ছি আপনাকে আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ। আমরা আজকে ব্রেস্ট ক্যান্সার নিয়ে আলোচনা করতে যাচ্ছি। শুরুতেই আসলে জানতে চাইবো যে ব্রেস্ট ক্যান্সার বলতে আমরা কি বুঝবো? আচ্ছা, ব্রেস্ট ক্যান্সার বলতে আসলে সহজ ভাষায় একটা কিছু বলা যাবে না, তবে যেটা হচ্ছে যে ক্যান্সার মানে হচ্ছে আমাদের যে নর্মাল সেলগুলো আছে সেলগুলোর অনিয়ন্ত্রিত বৃদ্ধি। তো সেই বৃদ্ধিটা হতে হতে যেই ব্রেস্টের মধ্যে আমাদের চাকা তৈরি হচ্ছে, যেই চাকাটা দিন দিন করে বাড়ছে এবং সেই সাথে এটা স্প্রেড হয়ে যেদিকে যাবে সেই সব কিছু মিলিয়ে আমরা ব্রেস্ট ক্যান্সার বলবো, কিন্তু তখনই এটাকে ব্রেস্ট ক্যান্সার হিসেবে আমরা বলবো যখন হচ্ছে আমরা হিস্টোপ্যাথোলজি করে সেটাকে প্রুফ করব যে এটা ডাক্ট সেল কার্সিনোমা অথবা ব্রেস্ট ক্যান্সার। আচ্ছা, যেরকমটা শুরুর দিকে বলছিলাম যে দিন দিন কিন্তু ক্যান্সারের প্রকোপ বেড়েই চলেছে এবং সেই সাথে পাল্লা দিয়ে বেড়ে চলেছে ব্রেস্ট ক্যান্সারের প্রকোপ। বাংলাদেশের প্রেক্ষাপট যদি জানতে চাই, কিরকম রোগী আসলে ব্রেস্ট ক্যান্সার হয়ে থাকে? আচ্ছা, বাংলাদেশের প্রেক্ষাপটে এখন আসলে এখন যদি এক নম্বর আমি মহিলাদের মধ্যে বলি, তাহলে মহিলাদের মধ্যে ব্রেস্ট ক্যান্সার হচ্ছে এখন প্রথমে চলে এসছে, দেন আমাদের আগে জরায়ুর ক্যান্সারকে বলতাম। আর আমরা যদি এখন মেল এবং ফিমেল রেশিও বলি তাহলে এটা চতুর্থ মোস্ট কমন ক্যান্সার ইন বাংলাদেশ। আর আমাদের মর্টালিটির দিক থেকেও কিন্তু এখন ব্রেস্ট ক্যান্সারকেই বলছেন যে এটা ফার্স্ট। আচ্ছা, এই যে ব্রেস্ট ক্যান্সার শীর্ষ অবস্থানে রয়েছে ক্যান্সারের মধ্যে, সেই অবস্থানের পেছনে আসলে কি কি কারণ থাকতে পারে বা কারা আসলে ঝুঁকিতে থাকতে পারে? আচ্ছা, ফার্স্টে আমি দুটো জিনিস বলে নিই যে এই আমাদের প্রতি বছর কিন্তু আমাদের ব্রেস্ট ক্যান্সার ডায়াগনোসিস বাড়ছে। হ্যাঁ, বাড়ছে হচ্ছে 0.27 করে বাড়ছে, কিন্তু মর্টালিটি রেট কিন্তু 1.37% করে কিন্তু কমছে। মানে কি যে আর্লি ডায়াগনোসিস অ্যান্ড আর্লি ট্রিটমেন্ট। ঠিক আছে, তো এগুলোর কারণ আসলে আমাদের কিছু জেনেটিক কারণ আর কিছু হচ্ছে এনভায়রনমেন্টালি হোক আর আমাদের খাদ্যাভ্যাস কারণেই হোক। তো আমি বলবো যে জেনেটিক কারণ হচ্ছে 10 থেকে 15% হচ্ছে জেনেটিক্যালি সে মিউটেটেড থাকে। ফার্স্ট ডিগ্রি জেনারেশনে যদি তার মা, খালা বা ফুপু এদের যদি থাকে বা দুই একজন যদি পরিবারে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়, তাদের হওয়ার সম্ভাবনা বেশি। কত? 20 to 30% ঝুঁকির মধ্যে থাকে। তবে বাকি যে 70 থেকে 80%-এর কথা আমরা বলছি তারা কিন্তু বিভিন্ন কারণগত কারণে হয়। তো প্রথম যে কারণটা আমরা বলি সেটা হচ্ছে যে যারা দেরিতে আমাদের আর্লি ম্যানার্কি মানে আগে মেনস্ট্রুয়েশন শুরু হয়েছে 12 বছরের আগে, এবং লেট যদি মেনোপজ বলি যেটা হচ্ছে 55 বছরের পরে। তো এই সময়টুকু হচ্ছে একটা সময় যেখানে হচ্ছে আনইন্টারাপ্টেড ইস্ট্রোজেনের একটা আমাদের ব্যাপার আছে হরমোনের, সেই কারণে কিন্তু ব্রেস্ট ক্যান্সারটা হয়। আরও কতগুলো কথার মধ্যে আছে যেটা নারীরা যাদের বাচ্চা হয়নি বা ব্রেস্ট ফিড করাননি বা আমাদের লেট সময়ে আমরা বাচ্চা নিয়েছি, যে ফার্স্ট বেবিটা আফটার 31 ইয়ার্স লেটে যেটা হয় সেটা। আর যদি থাকে আমরা হরমোনাল, যে আমি একটু ওসিপি খেয়েছি অনেক দিন দীর্ঘ সময় ধরে আমরা কোনো হরমোন রিপ্লেসমেন্টে ছিলাম, তাহলে তাদেরও ঝুঁকিটা বেশি। এবং সবচাইতে বেশি যেটা আমাদের এখনকার বর্তমান সময়ে যেটা হচ্ছে আমাদের স্থূলতা এবং আমাদের সেডেন্টারি লাইফ। আমরা কিন্তু এখন নিয়মিত ব্যায়াম বা অন্য কোনো কিছু না বা পুষ্টিকর খাবার খাই না, এটাও একটা রিস্ক ফ্যাক্টরের মধ্যে পড়ে। আচ্ছা, আপনি যেরকমটা বলছিলেন যে আর্লি ডায়াগনোসিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমরা অনেকেই আসলে ব্রেস্ট ক্যান্সারের যে লক্ষণগুলো সেগুলো সম্পর্কে অবগত থাকি না, একদম শেষ স্টেজে এসে আসলে যারা রুরাল পিপল আছেন বা যারা আসলে এই সম্পর্কে সচেতন না তারা আসলে আপনাদের শরণাপন্ন হয়ে থাকেন। লক্ষণ বা উপসর্গগুলো কি হতে পারে? আচ্ছা,
তা আর্লি ব্রেস্ট ক্যান্সার আসলে আমাদের যেটা আপনি বলছেন যে রুরাল পিপল, গ্রামের অশিক্ষিত মহিলা না, আসলে শিক্ষিত মহিলাদের এটা হচ্ছে অ্যাওয়ারনেসের অভাব, যে আমরা কখন এটাকে ব্রেস্ট ক্যান্সার হিসেবে চিন্তা করব বা ডাক্তারের শরণাপন্ন হব। তো ফার্স্ট অফ অল আমি যদি আর্লি যেই উপসর্গগুলো বলি, যে প্রতিজন মহিলাই আমার আফটার 35 ইয়ার্স তার কিন্তু 2 স্তন্যকে ভালো করে দেখা উচিত, অন্তত মাসে একবার না, কিছুদিন মাসে একবার বা 2 মাস 3 মাস পরও সে দেখতে পারে। তাহলে সে যেটা করবে যে তার 2 ব্রেস্টের মধ্যে কোনো সিমেট্রি বা 2 ব্রেস্টের মধ্যে একই রকম আমি দেখছি, হঠাৎ করে নতুন কোনো চেঞ্জ আসলো কিনা, সেটা স্কিনের চেঞ্জ হতে পারে, আমরা ব্রেস্টের মধ্যে কোনো ছোট্ট একটা গোটা দেখতে পারি, বা স্কিনের চেঞ্জের মধ্যে হঠাৎ করে আমরা দেখলাম যে একটু ইনফ্লামেটরি লাল হয়ে গেছে, বা সাথে হচ্ছে কমলা লেবুর খোসার মতো যেটা আমরা ডিম্পলিং বলি সেটা হতে পারে। তারপরে হচ্ছে আমার ব্রেস্টের যে নিপল সেখান থেকে কিছু ডিসচার্জ হতে পারে, যেই ডিসচার্জ একবার 2 বার না, এটা একটা আমি দেখব যে কয়েকদিন পরে আমি এই ডিসচার্জটা দেখছি, এটা ব্লাডি ডিসচার্জ হতে পারে, ওর সেরোসেঙ্গুনাস বা অন্যান্য কালারের ডিসচার্জও হতে পারে। তো এগুলো দেখে বা আমি যদি বগলের নিচে কোনো একটা চাকা অনুভূত হই, তাহলে কিন্তু আমরা তখনই সঙ্গেই যে কোনো একজন স্বাস্থ্যকর্মী হোক বা আমাদের মহিলা ডক্টরদের কাছে, আমরা যেহেতু মহিলা ডক্টরদের কাছেই বলবো, তারা একটু যেন যায়, গেলেই কিন্তু আমরা আসলে আর্লি ডিটেকশন করতে পারবো। আচ্ছা, আমরা যদি স্ক্রিনিং এর দিকে চলে আসি, আসলে স্ক্রিনিং ঠিক কতটা ইম্পর্টেন্ট ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে? আচ্ছা, স্ক্রিনিং শব্দটা আসলে আমরা স্ক্রিনিং কথাটা মিনিং হয় হচ্ছে অ্যাসিমটোমেটিক, তার কোনো উপসর্গ নাই। কিন্তু এই উপসর্গ না অবস্থায়ও যখন আমরা একটা পরীক্ষার মাধ্যমে, এই পরীক্ষাটা খুব সহজলভ্য হতে হবে, লেস কস্ট মানে টাকা কম লাগতে পারে এবং ইজি অ্যাভেলেবিলিটি থাকবে এবং যে কোনো পার্সন এটা করতে পারবে, তাহলে সেইটাকেই বলে হচ্ছে আজকাল স্ক্রিনিং। এবং সেই যে উপসর্গবিহীন অবস্থায় যদি আমি তাকে ধরতে পারি, এবং সেই সবসময় আমরা দেখা যায় যে স্ক্রিনিং করেই কিন্তু আমরা আর্লি স্টেজেই ব্রেস্ট ক্যান্সার ধরা পড়ে। তো এই স্ক্রিনের বিভিন্ন পার্ট আছে। ফার্স্টে হচ্ছে অ্যাওয়ারনেস। এখন কিন্তু পুরো বিশ্বজুড়েই বলছে যে অ্যাওয়ারনেস গ্রো করো, যে তুমি কখন যাবে, কখন কি করবে। এই অ্যাওয়ারনেসের মধ্যেই আছে আসলে, আগে ছিল যেটা সেলফ ব্রেস্ট এক্সামিনেশন, এখন কিন্তু সেলফ ব্রেস্ট এক্সামিনেশনের কথাটা বলে না, এটাকে এটা চেঞ্জ হয়ে গেছে অ্যাওয়ারনেসের উপরে। যেই অ্যাওয়ারনেসগুলো আমি একটু আগে কথাগুলো বললাম, যে সে তার ব্রেস্টের চেঞ্জগুলো আগে দেখবে। আচ্ছা, দ্বিতীয় যেটা হচ্ছে আমাদের ক্লিনিক্যাল এক্সামিনেশন। এই যে ব্রেস্টের চেঞ্জটা সে দেখলো, সে একজন ট্রেন্ড পার্সনের কাছে যাবে, আইদার সে নার্সেই হোক আর ডক্টরই হোক। সো ট্রেন্ড পার্সন কিন্তু ক্লিনিক্যাল এক্সামিনেশনটা করবে, তিনি দেখবেন যে এটা আসলে সন্দেহজনক কোনো গোটা বা অন্য কোনো কিছু কিনা, অন্য কোনো কারণেও তো এটা হতে পারে। এরপরে আমাদের সেটা হচ্ছে ডায়াগনোসিস। তো ডায়াগনোসিসের ক্ষেত্রে আমরা যেটা বলি স্ক্রিনিং ডায়াগনোসিস, সেটা হচ্ছে মেইন যদি আমি বলি সেটা হচ্ছে ম্যামোগ্রাম। আর ম্যামোগ্রাম আমি সবার জন্যই যে ম্যামোগ্রাম অ্যাপ্রোপ্রিয়েট তা না, তবে বেস্ট টুল, গোল্ড স্ট্যান্ডার্ড টুল হচ্ছে ম্যামোগ্রাম। সেটার সাথে আরও কিছু যুক্ত আছে, যেমন আল্ট্রাসোনোগ্রাম অথবা এমআরআই। আচ্ছা, আমরা এই ডায়াগনোসিস প্রক্রিয়াগুলো নিয়ে আরও কথা বলতে চাচ্ছি আপনার সাথে। আমাদের একটি বিজ্ঞাপন বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর আবারও যুক্ত হচ্ছি। দর্শক, সময় হয়ে গেল ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। বিজ্ঞাপন বিরতির পর আবারও আমন্ত্রণ আমাদের আজকের আয়োজনে। আমরা কথা বলছিলাম ব্রেস্ট ক্যান্সার নিয়ে, সাথে আছেন বিশেষজ্ঞ একজন অতিথি। বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার আগে আমরা ডায়াগনোসিস এর যে প্রক্রিয়াগুলো, যে টুলসগুলো, সেগুলো নিয়ে আলোচনা করছিলাম। সেই প্রসঙ্গে আসছি, কিন্তু তার আগে একটু একটা ইন্টারেস্টিং একটা প্রশ্ন জানতে চাচ্ছি। সেটি হচ্ছে, আপনি বলেছেন যে নারীদের পাশাপাশি আসলে পুরুষরাও কিন্তু ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকে। পুরুষদের আসলে সিমটমসগুলো কি একই রকম হয়ে থাকে কিনা, বা তাদের আসলে একই রকম? আমাদের নারীদেরকে আমরা সবাই সবসময় মনে করি যে নারীরাই বোধহয় ব্রেস্ট ক্যান্সার আক্রান্ত হয়, আসলে পুরুষদেরও সেই রিস্ক আছে। তবে আমাদের ইনসিডেন্স যদি আমরা চিন্তা করি, তো এটা less than 1% ব্রেস্ট ক্যান্সারের মধ্যে। তো পুরুষদেরও আসলে সিমটমগুলো মোটামুটি একই, কিন্তু ওনারা বিশেষ করে পুরুষরা যে কখনো ব্রেস্ট ক্যান্সার হবে এটা চিন্তাই করেন না, এবং বেশিরভাগ সময় তাদের আসলে আমরা লেট স্টেজে দেখতে পাই, যখন অনেক বড় ব্রেস্টটা ফুলে গেছে বা অনেক প্রচণ্ড পেইন হচ্ছে, তখনই কিন্তু আসলে তারা দেখেন।
আচ্ছা, এবার আমরা পরীক্ষা নিরীক্ষাগুলোতে যদি চলে আসতে চাই, আমাদের প্রান্তিক যেই পর্যায়গুলো আছে সেই সব পর্যায়ে কি এই চিকিৎসাগুলো পৌঁছেছে কিনা, বা ডায়াগনোসিসের যে প্রক্রিয়াগুলো আছে সেগুলো কি অ্যাভেইলেবল কিনা? আচ্ছা, প্রান্তিক পর্যায়ে আসলে খুব একটা অ্যাভেলেবল মানে আমরা যে স্ট্যান্ডার্ড যে ডায়াগনোসিস টুলস সেটা কিন্তু আসলে খুব একটা নাই। বিশেষ করে আমরা স্ট্যান্ডার্ড টুলস কিন্তু বলতেছি ম্যামোগ্রাম, কিন্তু তা না হলেও আমাদের যে বললাম ক্লিনিক্যাল এক্সামিনেশন আমাদের কিন্তু প্রান্তিক লেভেলে এখন কিন্তু সরকারিভাবে অনেক জায়গায় আমাদের সাবসেন্টারি হোক বা জেলা উপজেলা পর্যায়গুলোতেও কিন্তু ট্রেন্ড পার্সোনালের মাধ্যমে আমাদের ক্লিনিক্যাল এক্সামিনেশনগুলো করা হচ্ছে। তো এগুলো করার পরে আমাদের সবচেয়ে সহজলভ্য একটা ইনভেস্টিগেশন যেটা হচ্ছে আল্ট্রাসোনোগ্রাম। আল্ট্রাসোনোগ্রাম হয়তো আমাকে কিছুটা একটা ধারণা দেবে। তো এই আল্ট্রাসোনোগ্রাম কিন্তু মোরাললেস বা পুরো বাংলাদেশ জুড়েই আসলে আমরা সহজভাবে পাই, যেটা হয়তো আমি ম্যামোগ্রামের পক্ষে সম্ভব না। তাহলে আমরা অ্যাটলিস্ট আল্ট্রাসোনোগ্রাম করি। আল্ট্রাসোনোগ্রাম যদি আমাকে একটা আইডিয়া দেয় তাহলে আমরা তখন হয়তো বা ম্যামোগ্রামের দিকে যাব, এবং ফাইনাল ডায়াগনোসিস কিন্তু উইথ বায়োপসি। আচ্ছা, আগে একটা কথা ছিল, বা আমরা যদি এটাকে প্রভার্ব হিসাবে ধরে নেই, সেটি প্রচলন ছিল যে ওয়েন দেয়ার ইজ ক্যান্সার দেয়ার ইজ নো অ্যান্সার। এখন কি আসলে আপনারা মানে অ্যান্সার খুঁজে পেয়েছেন কিনা? ব্রেস্ট ক্যান্সারের আসলে চিকিৎসা কিভাবে দিয়ে থাকেন? সবার আগেই আমি বলছি, কোনো অ্যান্সার খুঁজে পেয়েছি মানে আসলে খুঁজে পেয়েছি। সেটা হচ্ছে যে আর্লিতে যদি আমি ডায়াগনোসিস করতে পারি ব্রেস্ট ক্যান্সার, আসলে এটা আমরা নির্মূলযোগ্য আমি বলবো। কারণ আমি যদি ডাটা হিসাব করে চিন্তা করি যে স্টেজ 1 ব্রেস্ট ক্যান্সার আর্লি ডিটেকশন বাই সামহাউ আমি স্ক্রিনিং করেই করলাম বা অন্যভাবে করলাম, তাহলে তার 5 ইয়ার সার্ভাইভাল রেট 95 to 97%। এরপরে স্টেজ 2 যদি আমি বলি তাহলে 75 to 85%, আস্তে আস্তে কিন্তু কমলো। আমি যখন স্টেজ 4-এ বলবো, যেটা হচ্ছে ছড়িয়ে গেছে, তাদের সার্ভাইভাল রেট কিন্তু 35 to 40%। তাহলে এই সার্ভাইভাল রেট থেকে কিন্তু আমরা আসলে বুঝতে পারছি যত আর্লি ডায়াগনোসিস তত আমরা এটাকে নির্মূল করতে পারবো বা জয় করতে পারবো। আচ্ছা, আপনি যেহেতু জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে একজন সহযোগী অধ্যাপক হিসেবে আছেন রেডিয়েশন অনকোলজি বিভাগে, আপনার কি মনে হচ্ছে পর্যাপ্ত পরিমাণে অনকোলজিস্ট আছে কিনা বাংলাদেশে? আমাদের যে ইনসিডেন্স রেট সেই অনুযায়ী আসলে পর্যাপ্ত পরিমাণে অনকোলজিস্ট এখনো হয় নাই। তবে সামনে অনেক স্টুডেন্ট আছেন, আরও প্রক্রিয়াধীন আছেন, তারা অবশ্যই সামনে আসলে অনেক হবেন, যেটা 5-7 বছর আগেও আমরা একটা চিন্তার বাইরে ছিল। এখন কিন্তু অনকোলজিস্টের সংখ্যা অনেক বেড়েছে। তবে বেশিরভাগ সময় যেটা বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখি যে ম্যাক্সিমাম আমাদের ঢাকা বেসড, ঠিক আছে। প্রত্যন্ত অঞ্চলে আমরা আসলে অনকোলজিস্ট খুব একটা পাচ্ছি না, এবং যত রকমের ফ্যাসিলিটিসগুলো আমরা ট্রিটমেন্ট ফ্যাসিলিটিসগুলো বলি যে প্রতিটা ট্রিটমেন্টের তো 3টা অংশ, সবগুলোই অংশই কিন্তু আমরা ঢাকা বেসড বেশি পাচ্ছি। জেলাভিত্তিক যদি আমি এটাকে ছড়িয়ে দিতে পারি তাহলে আমরা বলবো যে খুব আর্লি ডিটেকশন, আর্লি ট্রিটমেন্ট অ্যান্ড টাইমলি ট্রিটমেন্টে এই ব্রেস্ট ক্যান্সার আমাদের জয় করা সম্ভব। আচ্ছা, আমাদের একটি যে কোনো ক্যান্সারের ক্ষেত্রেই আসলে চিকিৎসা পদ্ধতিগুলো কিন্তু একই রকম হয়ে থাকে, সার্জারি, কেমো, রেডিওথেরাপি এবং অন্যান্য অনেক নতুন নতুন ট্রিটমেন্ট পদ্ধতি উদ্ভাবিত হয়েছে। সার্জারির ক্ষেত্রে রোগীদের একটি ভয় থাকে যে ব্রেস্ট কেটে ফেলে দেওয়ার যে বিষয়টি, সেই বিষয়ে আসলে ব্রেস্ট প্রিজার্ভ করে কিভাবে চিকিৎসা দেওয়া যেতে পারে? হ্যাঁ, এখন কিন্তু সার্জারি ব্রেস্ট ক্যান্সারে একটা নতুন একটা মাত্রাতে চলে এসছে। আমাদের সার্জারি কিন্তু ব্রেস্ট ক্যান্সারের একটা মূল অংশ, আমাদের সার্জারি লাগবেই। এটা থেকে আসলে আমরা কোথাও পালিয়ে যেতে পারবো না। আগে কেন সার্জারি করতো না, মনে হতো আমার একটা অঙ্গ আমি কেটে ফেলবো, এটা একটা ভয় ছিল। কিন্তু এখন আমরা বলতে চাই যে আর্লি স্টেজ কি, এখন লেট স্টেজেও আমি যদি প্রথমে কেমো দিয়ে স্টেজটাকে ছোট করে ডাউন স্টেজিং করেও কিন্তু আমরা ব্রেস্টটাকে রাখতে পারি। এই রাখাটাকে বলা হচ্ছে যে ব্রেস্ট কনজারভিং সার্জারি। এখন অনকোপ্লাস্টিক সার্জারিও এসছে, যেটাতে ব্রেস্টের সাইজ, শেপ অপোজিট ব্রেস্টের মতো সেম করা যাচ্ছে। তাহলে মানে আমাদের এই অঙ্গ হানি হবে এটা নিয়ে চিন্তা করারও কোনো কারণ নাই, এবং সাথে সাথে আমরা কিন্তু রোগটাকেও নির্মূল করতে পারছি সার্জারির মাধ্যমে। আচ্ছা, আমাদের অনুষ্ঠানের টাইটেলে আজকে যেরকমটা যুক্ত আছে বিশ্বমানের ক্যান্সার চিকিৎসা এখন বাংলাদেশে, বাংলাদেশে কি আসলে বিশ্বমানের ক্যান্সার চিকিৎসা সম্ভব কিনা? যদি সম্ভব হয়েও থাকে তাহলে রোগীরা কেন আসলে বিদেশে পাড়ি জমাচ্ছে? সেটির পেছনে আসলে কারণ কি? ডাক্তারদের পেছনে আস্থাহীনতা নাকি অন্য কোনো বিষয়ে থাকতে পারে বলে আপনি মনে করেন?
আমি বলবো বিশ্বমানের ক্যান্সার চিকিৎসা বাংলাদেশে সম্ভব। আমাদের অল মডালিটিস অফ ট্রিটমেন্ট কিন্তু অ্যাভেলেবল, এবং আমি বলতে চাই যে উইথ গাইডলাইন ভিত্তিক কিন্তু এখন চিকিৎসা হচ্ছে। আগের দিনের ধারণা কিন্তু এখন আসলেই চেঞ্জ হয়ে গেছে। আমাদের প্রতিটা চিকিৎসার মধ্যে রেডিওথেরাপি, কেমোথেরাপি, আমাদের রেডিয়েশন থেরাপি, এখন ইমিউনোথেরাপি এবং টার্গেটেড থেরাপিও এসছে। সুতরাং আমাদের বাংলাদেশে কিন্তু সব চিকিৎসা এখন কিন্তু গাইডলাইন ভিত্তিক হচ্ছে। এবং যেমন সার্জারিতে আমাদের উন্নতি হয়েছে, মাস্টেকটমি থেকে আমরা ব্রেস্ট কনজারভিং সার্জারিতে গেছি, কেমোথেরাপিতে শুধু কেমোথেরাপি দিচ্ছি না, আমরা ইমিউনোথেরাপি দিচ্ছি, টার্গেটেড থেরাপি দিচ্ছি। রেডিওথেরাপিতেও কিন্তু সেম। রেডিওথেরাপি আগে 2D প্ল্যানিং ছিল, এখন 3D, IMRT, ভিম্যাট, মানে বিশ্বে যেগুলো সম্ভব সেগুলো কিন্তু বাংলাদেশে হচ্ছে। তাহলে কেন মানুষ চলে যাচ্ছে? দুটো কারণ। একটা হচ্ছে যে এই যে প্রথম থেকে তারা অনেক আগের একটা ধারণা নিয়ে আছে যে বাংলাদেশে মনে হয় অ্যাপ্রোপ্রিয়েট চিকিৎসা হচ্ছে না, গাইডলাইন অনুযায়ী চিকিৎসা হচ্ছে না, মানে সেটা তাদের কাছে একটা বড় যে না আমরা দেশের বাইরে গেলে বোধহয় ভালো চিকিৎসা পাবো। আস্থাহীনতার কথা যেটা বলছেন সেটা আসলে মানসিকভাবে প্রথম থেকে যেহেতু ঢুকে গেছে, সেখান থেকে তাদের একটা ডাক্তারদেরই আসলে দায়িত্ব যে তাদেরকে ফিরে নিয়ে আসা। তাহলে আমরা এখন কিন্তু এখনকার অনকোলজিস্টই হোক বা আমরা কিন্তু চেষ্টা করছি এবং তারা স্যাটিসফাইড। বিশেষ করে এই কথাটা আমি বলবো করোনা পরবর্তী কারণে ওই সময় যে লকডাউনটা হলো তারা কিন্তু যেতে পারলো না, কিন্তু অনেক পেশেন্ট আছে যারা যেতে পারে নাই, তারা কিন্তু বাংলাদেশে চিকিৎসা করে এখনও ভালো আছে। যেহেতু অক্টোবর মাস চলছে এবং অক্টোবর মাস কিন্তু ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মাস হিসেবেই আসলে প্রতিপালিত হয়ে থাকে, সেই সূত্র ধরে বলতে চাই যে আসলে কিভাবে আসলে সচেতনতা বৃদ্ধি করা যেতে পারে? আচ্ছা, আমরা সাধারণত শহরের মানুষের কথা বাদই দিলাম, ওরা কিন্তু বেশ সচেতন, এবং আমাকে চিন্তা করতে হবে আমাদের গ্রামের মধ্যে। তো এই সচেতনতাটা আমি যদি বলি যে প্রতিটা স্কুল কলেজেও আমরা এটা বলতে পারি, রিফ্লেক্ট দিতে পারি। আমাদের এমনকি মসজিদেও কিন্তু এটা আলোচনা করা যায় যে তোমার চিকিৎসা একটা আছে এবং এই চিকিৎসা থেকে তুমি সমাধান করতে পারবে, এবং কিছু স্বেচ্ছাসেবক দলও যদি এই বিষয়ে কাজ করে। আমাদের বাংলাদেশে কিন্তু এখন এনজিও ভিত্তিকই হোক, সরকারি ভিত্তিকই হোক, বিভিন্ন জায়গায় বিভিন্ন সংস্থা আছে যারা এর পিছনে কাজ করছে। তো এটা যদি আমি গ্রাম ভিত্তিক আরও ছড়িয়ে দিতে পারি তাহলে কিন্তু আর্লি ডিটেকশন আমাদের সম্ভব। আর আমাদের বাংলাদেশে এখন কিন্তু 500-র উপরে আমাদের উপজেলা সেন্টারগুলোতে এই আমাদের যে জরায়ু মুখের ক্যান্সার ডিটেকশনের জন্য যে টুলসগুলো আছে সেটার সাথে সাথেই কিন্তু আমাদের ব্রেস্ট ক্যান্সার যে এক্সামিনেশন, যেটা ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশনও কিন্তু চলছে। এটি কিন্তু অনেকে জানে না। তো এই জিনিসগুলো যদি আমরা জানাই যে হ্যাঁ তোমার প্রান্তিক লেভেলেও তোমার এই জিনিসগুলো আছে, তাহলে কিন্তু তারা অবশ্যই সচেতন হবে। আমরা আশা করছি যে আমাদের আজকের যে আয়োজন ছিল এবং আপনার যে বক্তব্য ছিল সেই বক্তব্যের মাধ্যমে আসলে যারা দেখছেন তাদের অনেকেরই আসলে এই বিষয়টি সম্পর্কে একটি পরিষ্কার ধারণা হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আয়োজনে আজকে যুক্ত হওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আপনাদেরও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য। এই অনুষ্ঠানের মাধ্যমে ব্রেস্ট ক্যান্সার, তার চিকিৎসা এবং তার সচেতনতা কিভাবে বৃদ্ধি করা যেতে পারে সেই বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি আমাদের আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে আমি ডক্টর ফাতিহা শাফি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এটিএন নিউজের সাথেই থাকবেন।